প্রিয় ছাত্রছাত্রীরা, প্রফেসর শঙ্কুর যে বোমযাত্রীর ডায়েরি আমরা গত দুটো ক্লাসে পড়ে এগোতে শুরু করেছিলাম, আজ তার তৃতীয় পর্ব। আমরা চেষ্টা করব আর একটা দুটো ক্লাসের মধ্যে এটাকে কমপ্লিট করে দিয়ে ফেলতে। আমরা 21শে জানুয়ারি পর্যন্ত গত ক্লাসে পড়ে এগিয়েছি। আজ আমরা 25শে জানুয়ারি থেকে পড়া শুরু করব। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে মাঝে মাঝে আমরা কিছু শর্ট প্রশ্ন আকারে যে সকল প্রশ্ন আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে, তো সেইগুলো আমরা বলে বলে এগোবো এবং তোমরা যদি পারো লিখে নেবে বা বারবার এই ভিডিওটা দেখার ফলে তোমরা উত্তরগুলো জানতে পারবে কীরকম প্রশ্ন শর্ট প্রশ্ন আকারে আসতে পারে। আর সমগ্র গল্পটা যখন মাথার মধ্যে গেঁথে যাবে তখন তোমরা আশা করি একটা নিজের ধারণাকে পরিষ্কার করে উত্তর লেখার রাস্তাটা খুঁজে পাবে বা উত্তর লিখতে পারবে বলে আমাদের বিশ্বাস। চলো আমরা আজকে শুরু করি 25শে জানুয়ারির ঘটনা দিয়ে। 21শে জানুয়ারির ঘটনা কী হয়েছিল আমরা জানি। বটিকা, ইন্ডিকা, ফিশ ফিল এইসব শব্দগুলো প্রয়োগ করা হয়েছিল, যেগুলো হচ্ছে খাবার হিসেবে খুব সামান্য, কিন্তু তার প্রভাবটা অনেক দূর পর্যন্ত, অনেকটা সময় পর্যন্ত থাকে, যেটা সাধারণ মানুষের কল্পনার মধ্যে আসে না। পূর্বের কথা অনুযায়ী এটা কল্পবিজ্ঞানের গল্প, সুতরাং এমন কিছু কিছু জিনিসের প্রয়োগ থাকবে যা তোমাদের কাছে সেটা নতুন অবশ্যই মনে হবে, এবং তার মধ্যে এমন কিছু অভিনব জিনিসও থাকবে যেটার মধ্যে আমরা নিজেদের কল্পনাকে যেমন শান দিতে পারবো, তেমন একটা আনন্দও অনুভব করতে পারবো। 25শে জানুয়ারির ঘটনার মধ্যে আমরা আসছি। 21 জানুয়ারির পর 25শে জানুয়ারি, এর মাঝখানে আর কোনো রকম ডেট নেই, কিছু লেখা নেই। এই 25শে জানুয়ারির ঘটনা দিয়েই আবার ডায়েরি লেখা শুরু হচ্ছে। তো এই 25শে জানুয়ারির ঘটনাতে একটা জিনিস উল্লেখ দেখতে পাচ্ছি বিশেষ করে, এটা হচ্ছে প্রহ্লাদের উচ্চারণ এবং বিদূষেকরের সেই উচ্চারণ থেকে নিজের ভেতরে বাংলা শেখার একটা প্রবণতা। প্রহ্লাদ ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। প্রহ্লাদের মধ্যে সেই তথাকথিত শিক্ষাটা না থাকার জন্যে নিজের প্রয়োজনকে কাজে লাগাতে পারবে বা নিজের সামান্য প্রয়োজনে বাংলাটাকে পড়ে কমপ্লিট করতে পারে, বিষয়বস্তু জেনে তার বোধগম্যতা স্তর ছুঁতে পারবে, এই রকম কিছু জ্ঞান আছে, কিন্তু উচ্চারণের সেই স্পষ্টতা বা সেই যে তথাকথিত শিক্ষার ফল সেটা আমরা খুঁজে পাবো না। তাই সেটা দেখে বিদূষেকরের কখনো কখনো হাসি পেয়েছে, সেটা এখানে উল্লেখ করেছে, এবং সে দুটো হাত তালি দিয়ে ঠং ঠং করে শব্দও করেছে, এবং কখনো কখনো প্রহ্লাদের উচ্চারণকে সামনে রেখে তার রাগও হয়েছে, তার পাঠ উঠেছে। সেটা নিয়ে প্রফেসর শঙ্কুর আশঙ্কা দেখা দিয়েছিল বা অনুভব করেছিলেন তিনি, যে যদি প্রহ্লাদের ওপর বিদূষেকরের কোনো হাত বা পায়ের কোনো আঘাত পায় তাহলে প্রহ্লাদের কী অবস্থা হবে। তো যাই, সেরকম কোনো ঘটনা ঘটেনি, এটা তার কল্পনা মাত্র। একটা জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে বিদূষেকরকে যে এই যে রকেটের মধ্যে দিয়ে তারা জার্নি শুরু করেছে, 1 মাস হতে যায় এমন একটা জার্নি শুরু করেছে, তো সেইখানে বিদূষেকরের কেমন লাগছে সেটা জিজ্ঞেস করে বিদূষেকর উত্তর দিচ্ছে গা গো, কোড আনকোড গয়াকার, গয়ে ওকার বিসর্গ গা গো। এই গাগো শব্দটার মানেটা আমাদের প্রফেসর শঙ্কু মানে উদ্ধার করে যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে ভালো লাগছে। তারপরে এই সময়ের পর থেকে আমরা এই বোমযাত্রীর ডায়েরির আর কোনো রূপ, তারিখ, উল্লেখ দেখতে পাবো না। এই তারিখের উল্লেখ না থাকার কারণটা আস্তে আস্তে স্পষ্ট হবে। মানুষ তখনই সমস্ত কিছুটা স্পষ্ট করে, সমস্ত কিছুটা নিখুঁতভাবে লিখতে পারে যখন তার মধ্যে একটা সুস্থিরতা, একটা সরল শান্ত অতিবাহিত সময় থাকে। তখন সে সমস্ত কিছুটা খুঁটিয়ে খুঁটিয়ে ঠিকঠাক করে লিখতে পারে। এরপরে নির্দিষ্টভাবে সময় উল্লেখ না থাকার কারণ এমন কিছু কিছু ঘটনার এখানে উল্লেখ রয়েছে যে ঘটনাগুলি আর সন তারিখের কোনো বিশেষত্ব নিয়ে আসেনি। বিশেষত্বটা এসেছে ওই সময়ের বিশেষত্বটা নিয়ে, অর্থাৎ সময়ের একটা যে
দাবি, সময়ের একটা যে এখানে বিশেষ দাগ রয়েছে, সেটা নিয়েই এই ডায়েরিটি এগিয়েছে। নির্দিষ্ট কোনো ডেট নেই, কিন্তু সময় একটা দাগ রেখে গেছে, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। বা সময়ের সেই জ্ঞানটাই উধাও হয়ে গেছে এই কাজের বা এই মানে এই বিষয়ের বিশেষত্বটা থেকে। তো তারপরে 3টে ডট 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 রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাতাবি লেবুর মতো মঙ্গল গ্রহটাকে লাগছে। কি বলছেন না, আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে না। আমার হিসেব অনুযায়ী, অর্থাৎ প্রফেসর শঙ্কু বলছেন, আমার হিসেব অনুযায়ী আর 1 মাসে ওখানে পৌঁছাবো। এই 1 মাস নির্বিঘ্নে কেটেছে, অর্থাৎ যাত্রা শুরুর সময়কালটা আমরা আগের ভিডিওতে বলেছি। এইখানে আগের ক্লাসে বলেছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি 1 মাস অতিবাহিত হয়ে গেছে। আর 1 মাস পরে এই বাতাবি লেবুর মতো দেখতে মঙ্গল গ্রহটার মধ্যে গিয়ে প্রফেসর শঙ্কু পৌঁছাবে, তার চন্দ্রযানটি গিয়ে পৌঁছাবে। তো সেখানে বিদুশেখরকে লক্ষ্য করে প্রফেসর শঙ্কু এটা দেখতে পাচ্ছেন যে এই দিকে প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে, আর বিদুশেখর কি একটা যেন বিড়বিড় করে বলছেন। দূরবীন দিয়ে এই মহাজাগতিক দৃশ্য দেখতে দেখতে যখন এগোচ্ছেন, বিদুশেখরের একটা বিড়বিড় শব্দ শুনে তার মনে হলো এটা কি হতে পারে। একটু কান পেতে শুনে যেই উচ্চারণটা উনি স্পষ্ট করে বলেছেন, সেটা লেখকের ভাষাতেই বলছি। ঘঙ ঘাং কুক্ক ঘঙা আগা কেকে কোকুং ঘঙা। আবার বলছি, ঘঙ ঘাং কুক্ক ঘঙা আগা কেকই কোকুং ঘঙা। এটা অনেক কষ্ট করে প্রফেসর শঙ্কু বার করেছেন। এটা আসলে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান, যার স্পষ্ট উচ্চারণ হয় প্রফেসর শঙ্কুর বা আমাদের তথাকথিত বাংলার স্পষ্ট উচ্চারণে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। যেটা দাঁড়াচ্ছে ঘঙ ঘাং কুক্ক ঘঙা আগা কেকই কোকুং ঘঙা। যাক, এটা শুনে একটু মজাই পেয়েছেন। আর উচ্চারণের ভঙ্গিমাটা এরকম হওয়ার আর একটা কারণ হচ্ছে, এটা একটা যন্ত্র তার যান্ত্রিক শব্দ নিয়ে হাজির হয়েছে। তার এর মধ্যে একটা মজাও যেমন রয়েছে, একটা সত্যতা লুকিয়ে রয়েছে। কিন্তু যন্ত্র যে এতটা স্পষ্ট উচ্চারণ করতে পারে, এটা এক সময় বড় প্রশ্ন তুললেও এখন আমরা সেটা নিয়ে খুব স্পষ্ট একটা জায়গায় দাঁড়িয়েছি যে বিখ্যাত রোবটদের মাধ্যমে আমাদের এই তথাকথিত তদানীন্তন জীবন পরিচালিত হচ্ছে। বেশ কিছু রেস্টুরেন্ট থেকে শুরু করে বৈজ্ঞানিক মহলে এবং নানান স্থানে রোবটের মাধ্যমে মানুষের কাজ অতিবাহিত করা হবে, মানুষের কাজকে পরিচালিত করা হবে, নিয়ন্ত্রিত করা হবে, এমন অনেক আমরা দৃষ্টান্ত পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো, এবং টেকনোলজি আরও উন্নত জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমাদের অবাক লাগে এটা ভেবে যে সত্যজিৎ রায় যেই সময়ে এটা লিখছেন, সেই সময়ে কল্পনাটা ওই জায়গায় পৌঁছেছিল। আজ সেই কল্পনার বেশ কিছু বাস্তবায়ন ঘটেছে। মঙ্গল গ্রহে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেখানে প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটা নিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। সেখানে জল আছে কিনা, সেখানের আবহাওয়াটা কেমন, সেখানে জীবজন্তুর উপস্থিতি মানুষের জীবজন্তুর মতো কিনা, বা মানুষের জীবজন্তুর মাধ্যমে এই যে পরিবেশ, এই পরিচিত পরিবেশের মতো ওখানে জীবজন্তু আছে কিনা, এই নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, অনেক সফলতাও পাওয়া যাচ্ছে। আগামী দিনে সেই সফলতা আমরা সচক্ষে হয়তো দেখতে পাবো। যাক, আমরা এই বোমযাত্রীর ডায়েরির মাধ্যমে যেই সময়ে এই বোমযাত্রী ডায়েরি লেখা আছে, সেই সময়কালটাকে অনুভব করে একটু অবাক হতেই হয় যে কল্পনা কিছু কিছু মানুষকে আশ্রয় করে কত যুগান্তকারী হয়ে উঠতে পারে। তো তারপরে এই বিদুশেখরের স্মরণশক্তি, এই উচ্চারণ ভঙ্গিমার পরে আবার 3টে ডট ডট রয়েছে, অর্থাৎ আবার একদিন ডায়েরি লেখা শুরু হয়েছে। সেই ডায়েরিটা কীরকম শুরু হচ্ছে না, এই ডায়েরিতে প্রথমে বলা হচ্ছে যে বাইরেটা দেখতে দেখতে বেশ অন্যরকম লাগছে, একেবারে মঙ্গল গ্রহ ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, এবং কাল তারা
যেই সময় এখন দেখছি এই সময় ল্যান্ড করবে, অর্থাৎ মঙ্গল গ্রহে নামবে। এবার মঙ্গল গ্রহে নামা মানে, যে কোনো জায়গায় নামা মানে একটা নতুন পরিবেশ, এবং সেই নতুন পরিবেশে নামতে গেলে কিছু প্রোটেকশন নিয়ে নামতে হয়, খাবার দাবার, জল, অস্ত্র শস্ত্র, যাবতীয় জিনিস লাগে আর কি। এখানে উল্লেখ করেছেন ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফটো অ্যান্ড বক্স, বা খাবার দাবারটা হয়তো এতে রেখে যাবেন, কেবিনে রেখে যাবেন, ওই যন্ত্রের কেবিনে। কিন্তু ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র ও ফার্স্ট এড বক্স এইগুলো নিয়ে নামতে হবে, তাই এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস এখানে লেখক উল্লেখ করতে চেয়েছেন যে, যে কোনো নতুন পরিবেশে নামার আগে আমাদের ভেতরে একটা জিনিস কাজ করে, সেটা কি না, আমরা আমাদের পরিচিত জগতে যেটা জানতে পারি, যেটা জেনে এসেছি, আমরা আমাদের চেনা জগতের মাপকাঠি দিয়ে সেই পরিচিত জগৎকে সামনে রেখেই আমাদের আগামী পরিবেশটাকে বিচার করব বা চিনতে পারবো। এইটা আমাদের ভেতরে কাজ করে। তাই এই মঙ্গল গ্রহে নামার আগে প্রফেসর শঙ্কু আমাদের পৃথিবীতে যে ছোট বড় জীবজন্তু রয়েছে, যে পরিবেশ রয়েছে, সেটা নিয়ে এই মঙ্গল গ্রহে যে আগামীকাল নামবো তার জীবজন্তুর সঙ্গে একটা কাল্পনিক তুলনা করছেন, এই এই এখন পর্যন্ত যেটা আমরা এসেছি। তো সেখানে বিশেষ কিছু আর বিশেষত্ব নেই। প্রহ্লাদকে আগেই আমরা বলেছি, প্রহ্লাদের কোনো আলাদা করে কোনো ঔৎসুক্য নেই, সে রামায়ণ মহাভারত নিয়ে পড়ে আছে, এবং সেই নিয়ে বিশেষ কিছু রকম তার মধ্যে ভয় বা আগ্রহ কাজ করছে না। কিন্তু বিধুশেখরকে নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। কীরকম না, বিধুশেখর আগে যেমন একটু ভালো হেন তেন হচ্ছে, এই কদিন হলো সে যেন একটু চুপচাপ, একটা চুপচাপ পরিবেশে, মানে পরিবেশটা চুপচাপ, কিন্তু একটা যন্ত্র যে আগে ঠিকঠাক কথাবার্তা বলছিল, সে হঠাৎ করে চুপ হয়ে যাওয়া মানে তার মধ্যে কোনো একটা কি বার্তা আসছে, এটা যেন একটা প্রমাণ করার একটা বা এটা একটা বিশ্লেষণ করে দেখার একটা সময় এসেছে। তাই লেখকের বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর একটা একটা চিন্তা এসেছে যে হঠাৎ করে বিধুশেখর এরকম চুপচাপ হয়ে গেল কেন। তো একদিন এই বিধুশেখরের চুপচাপ হয়ে যাওয়াটা হঠাৎ একটা ঘটনার মাধ্যমে বিস্ফোরিত হলো। কীরকম না, যন্ত্রটা চলেছে, যানটা চলেছে, বিধুশেখর বসেছিল, হঠাৎ সে উঠে যেই বটমটা মানে দাবালে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা বিপরীত দিকে যেতে শুরু করে, সেটা হঠাৎ করেই বিধুশেখর টেনে ধরেছে। ফলত সবাই আছড়ে পড়েছে। কোনো রকমে প্রফেসর শঙ্কু, বিধুশেখরের কাঁধে একটা বোতাম ছিল, সেই বোতামটাকে টিপে দিতে বিধুশেখর অচল হয়ে পড়ে যায়। অর্থাৎ বিধুশেখরের কাঁধের এই বোতামের ব্যবহারটা আমরা আগেও দেখেছি এবং পরপর দেখতে পাবো, এটা বারবার প্রয়োগ হচ্ছে। এই প্রথম সৌরজগতে এসে বিধুশেখরের এরকম একটা আকস্মিক ঘটনা, যেটা ঠিক কাঙ্ক্ষিত নয়, সেটা হঠাৎ করে প্রকাশ পেল। ফলে বিধুশেখরকে অচল করতে বাধ্য হলেন প্রফেসর শঙ্কু, এবং হুড়মুড় খেয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। তারপরে আস্তে আস্তে প্রফেসর শঙ্কু একটা বিশ্লেষণ করে নিজের মনের ভিতরে একটা সমাধান চিহ্ন রাখলেন নিজের মধ্যে, যে বিধুশেখরের এই ঘটনার কারণ হচ্ছে, তারপরে হয়তো বেশ কিছু কথা, বেশ কিছু মন্তব্য চাপানো হয়ে গেছে, তাই না নিতে পেরে সেই রকম ঘটনাগুলো ঘটাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে আর 5 ঘন্টার মধ্যে ল্যান্ড করতে হবে। 5 ঘন্টা এইবারে একেবারে গ্রহের সামনে এসে গেছে, 5 ঘন্টার মধ্যে ল্যান্ড করবে। সেখানে কী দেখা যাচ্ছে, নীল জায়গাগুলো আমরা জানি, এই যেখানে নীল জায়গার কথা বলা হচ্ছে, আমাদের মধ্যে নীল জায়গা যখনই বলা হবে, আমরা নীল মানে আকাশ বুঝি, আর আকাশের দিক থেকে নিচে যে নীল দেখি আমরা জানি যে আমাদের পৃথিবীর যে স্থল এবং জলের ভাগ, অধিকাংশটা জল, সেই জলের কারণে 3 ভাগ 1 ভাগের যে বিচার, সেই অধিকাংশটা জায়গা জুড়ে যেই জলের স্থান, সেই জলটা অত্যন্ত গভীরতার মধ্যে যে নীল আকার ধারণ করে, সেই নীলটা আমরা দূর থেকে দেখতে পাই। ফলে এই নীল জিনিসটার ধারণার মধ্যেই আমরা দূর থেকে যেহেতু জলকে নীল হিসেবে দেখতে পাই তার গভীরতা অনুযায়ী, এখানেও প্রফেসর শঙ্কুর মনে হয়েছে এই যে মঙ্গল গ্রহে যে নীল জিনিসটা, এটা জল হতে পারে।
কিন্তু যতই সামনে গেছে সেটা মনে হয়েছে আসলে সেটা জল নয়। আর একটা জিনিস, যে কিছু লাল সরু সুতোর মতো জিনিস দেখতে পাচ্ছে, সেটা এখনো পরিষ্কার নয় যে সেটা কি। তারপর আবার 3টে ডট ডট, মানে এইখানে ডায়েরিটা শেষ হচ্ছে, এই লেখা পর্যন্ত, এই দিনের লেখা পর্যন্ত। আবার শুরু হচ্ছে যে তারা আর 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে ল্যান্ড করেছে। ল্যান্ড করে কি দেখছে, ছোট্ট করে বলে নিচ্ছি এখানে যা যা লেখা রয়েছে। একটা হলদে রঙের নরম পাথরের ঢিবির উপর বসে আমি ডায়েরি লিখছি। আমরা পাথর মাত্রেই যে রং বুঝি সেটা হচ্ছে, যদি সবুজে ঢাকা থাকে সেটা সবুজ লাগে, আর না হলে সেটা, যদি গাছপালা না থাকে তাহলে সেটা ধূসর লাগে। কিন্তু এখানে পাহাড়টার রং হচ্ছে হলুদ। এই যে আমি শব্দগুলো বলছি, তারা কতদিনে ল্যান্ড করছে, কোন সময় বাতাবি লেবুর মতো দেখতে হয়েছে, বিদুশেখর হঠাৎ করে চুপ থাকতে থাকতে কি এমন কাজ করেছিল যার ফলে সবাইকে তার কাঁধের বটমটা মানে বন্ধ করতে বাধ্য হতে হয়েছিল প্রফেসর সঙ্গে। এইগুলো ছোটো ছোটো প্রশ্ন আকারে আসতে পারে। এই ছোটো ছোটো প্রশ্নগুলো মাথার মধ্যে থাকলেই তোমরা উত্তরটাকে বা কাহিনীটাকে নিজের স্মৃতিতে রাখতে পারবে, ফলে উত্তর লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো এখানে একটা হলুদ পাহাড়ের উপর বসে রয়েছে, সেখানে বসে ডায়েরি লিখছেন। আরেকটা জিনিস উনি যেটা লিখছেন সেটা হচ্ছে এইরকম, যে এখানে সব কিছুই কেমন যেন নরম নরম টাইপের। এই নদী, এই মাটি, পাথর, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে গাছপালা, মাটি, পাথর সবই কেমন যেন নরম রাবারের মতো। আমাদের তথাকথিত জ্ঞানের যে সীমা, সেই সীমা দিয়ে আমরা আমাদের চারিদিকের যে পরিবেশটাকে জেনেছি, বুঝেছি, তার সঙ্গে মঙ্গল গ্রহের কোনো মিল আমরা পাচ্ছি না। আর এই মিল না থাকাটাই আমাদের ঔৎসুক্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। এরপর কি হতে পারে, আর কি থাকতে পারে, কেমন জিনিস হতে পারে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি, আরও দেখতে পাবো। তো তারপরে কি বলছে না, এখানে একটা জিনিস আমরা আগেই বলেছি যে জলের রং নীল হয়, কিন্তু সেইটা আদৌ জল নয়। অর্থাৎ এখানে রঙের কোনো একটা ডিফারেন্স কাজ করছে। আমাদের পৃথিবীর রং এবং বস্তুর যে সাজুজ্য, এখানে সেই সাজুজ্যের অঙ্কটা মিলছে না। তাই এখানে বলছে, দেখো, জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেলি। তাহলে জলের রং কি, যদি শর্ট প্রশ্ন আসে তাহলে তোমরা উল্লেখ করতে পারবে বা তোমরা প্রশ্নের উত্তর লিখবে, স্বচ্ছ পেয়ারার জেলির মতো দেখতে। আবার মঙ্গল গ্রহে যদি এরকম প্রশ্ন আসে, মঙ্গল গ্রহে প্রথম অবতারণার পর প্রথম ডায়েরি লেখার দিন থেকে লেখকের যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো, সেক্ষেত্রেও উত্তরগুলো কিন্তু এই সকল জিনিসগুলোকে পয়েন্ট করে করে সাজিয়ে সাজিয়ে তোমাদের এগোতে হবে। এইগুলো মাথার মধ্যে থাকলে উত্তর লেখাটার কোনো সমস্যা হবে না। তো জলটাকে মনে হচ্ছে স্বচ্ছ পেয়ারার জেলির মতো, লাল লাল সুতোর মতো যেইগুলো দেখাচ্ছিল আকাশ থেকে, সেইগুলো হচ্ছে এক একটা নদী। তাহলে নীলটা জল নয়, লাল সুতোর মতো অংশগুলো হচ্ছে সেটা নদী। তারপর কি বলছে না, যেটাকে রকেট থেকে জলের মতো বলে মনে হয়েছিল সেটা আসলে ঘাস আর গাছপালা সবই সবুজের বদলে নীল। অর্থাৎ নীল জল যেটা মনে হয়েছিল সেটা আসলে গাছপালা সবুজ। তাহলে উল্টে গেল, জলের রংটা পেয়ারার জেলির মতো লালচে টাইপের, আর নীল হচ্ছে ওখানের সবুজ গাছপালা এবং ঘাসপাতিকে বোঝানো হয়েছে। তারপর কি বলছে না, আকাশের রংটা সবুজ, তাই সব কিরকম গুলিয়ে যাচ্ছে। তাহলে 3টে জিনিস এখানে তোমরা উল্লেখ দেখতে পাচ্ছ। এক, জলের রংটা নীল নয়, সেটা পেয়ারার জেলির মতো দেখতে, লালচে টাইপের। সরু সুতোর মতো লাল যেটা আকাশ থেকে দেখা গিয়েছিল সেটা আসলে নদীর। আর আকাশটা দেখতে একেবারে সবুজ ওইখান থেকে। এখনো পর্যন্ত প্রাণীর কোনো চোখে পড়েনি। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাণের কোনো সঞ্চার আসেনি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে
ওখানে যে জল রয়েছে সেটা প্রফেসর শঙ্কু খাওয়ার সাহস হয়নি। প্রহ্লাদ, নিউটন এবং প্রফেসর শঙ্কু দুজনে মিলে নিচে নেমেছে। বিদুশেখর নামেনি। বিদুশেখর কেন নামেনি এবং তার মধ্যে কি কি হয়েছে পরে আমরা ঘটনার মধ্যে উল্লেখ পাচ্ছি, এরপরেই বলছি। এই পর্যন্ত ওই জলটা, ওই যে মঙ্গল গ্রহের জলটা, ওটা প্রথম খেয়েছিল নিউটন, অর্থাৎ প্রফেসর শঙ্কুর বেড়াল। প্রশ্ন আকারে আসতে পারে কে প্রথম জল খেয়েছিল এবং তার স্বাদ কেমন। স্বাদটা হচ্ছে অমৃতের মতো। এবং কোথার জলের সঙ্গে তুলনা করা হয়েছে না, গারো পাহাড়ে ওখানে যেই ঝর্ণার জল খেয়েছিলেন প্রফেসর শঙ্কু, তার থেকেও ভালো খেতে, অর্থাৎ একেবারে অসাধারণ খেতে যাকে বলে। উল্লেখ করেছেন অমৃতের মতো খেতে, যার এক আঁচটা জল খেলে শরীর এবং মনের সমস্ত ক্লান্তি দূরে চলে যায়, এখানে উল্লেখ করেছে। আর বিদুশেখরকে নামানোর যে নামে নি ওই যান থেকে, সেটা এবার উল্লেখ করছেন যে বিদুশেখরকে যখন নামার কথা বলা হয়েছিল, তার একটা কাজের জন্য বোতাম টিপে রেখে দেওয়া হয়েছিল, সবাই হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল হঠাৎ করে যানটা উল্টো দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এইখানে এসে আবার যখন নতুন করে চালু করা হয়েছে, তাকে যখন মঙ্গল গ্রহে ল্যান্ড করার পর মঙ্গল গ্রহে নামার কথা বলা হচ্ছে সশরীরে, তখন সে বলছে না। কি বলছে না, তাকে বলতেই সে বলছে যে বিভং বিভং ভিবং বিভং, মানে বিপদ, ভীষণ ভীষণ বিপদ। তো এটা কি বিপদ সেটা কিছুতেই প্রফেসর শঙ্কুর মাথায় ঢোকেনি। তো সে কারণে আর সে নামেনি, অর্থাৎ বিদুশেখর রকেটের মধ্যে রয়ে যায়। তারপরে লক্ষ্য করা যাচ্ছে যে হঠাৎ করে যে একটা কেমন আলাদা টাইপের গন্ধ। তিনি উল্লেখ করছেন যে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা নেমেছে, 2 ঘন্টার মধ্যে যে নিত্য নতুন জিনিস দেখার যে একটা আকাঙ্ক্ষা ওই নতুন গ্রহের মধ্যে, সেই আকাঙ্ক্ষাটা অনেকটা কমে গেছে। এখানে পরিষ্কার বলছে প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটাই কেটে গেছে। হ্যাঁ, নতুন জগতে যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারি না। অর্থাৎ একটা গন্ধ পেয়েছেন এই নতুন জগতের। কীরকম না, এই গন্ধ নিয়ে একটা কথা বলি। কোনো একটা জায়গায় থাকতে থাকতে সেখানে একটা আলাদা গন্ধ থাকে। কোনো একটা বাসস্থানই হোক বা কোনো একটা নির্দিষ্ট জায়গা হোক, সে কাজেরই হোক বা আমাদের অন্য কোনো কারণে অন্য কোনো কোথাও পৌঁছে গিয়ে বনে বা জলে, যে কোনো একটা জায়গায় আমরা পৌঁছাই না কেন, যেথায় পৌঁছাই তার একটা নির্দিষ্ট গন্ধ রয়েছে। এই গন্ধটা একটা পরিচিতি লাভ করে। প্রফেসর শঙ্কুর এই মুহূর্তে মনে হয়েছে যে আকাশ, বাতাস, পাহাড়, নদী বা আমরা আমাদের গৃহে যে থাকি, এতে একটা নির্দিষ্ট গন্ধ রয়েছে। এই সব মিলিয়ে পৃথিবীর একটা আলাদা গন্ধ রয়েছে, যেটা পৃথিবী থেকে বেরোলেই বোঝা যায়। এটা কেন মনে হয়েছে না, যখন অন্য গ্রহ হিসেবে মঙ্গলে গিয়ে অবস্থান করছেন, তখন ওই জায়গায় নামার ফলে এইটা অনুভব হয়েছে যে এখানে একটা আলাদা গন্ধ আছে এবং বুঝতেও পেরেছে। তাই এইটা মাথার মধ্যে এসেছে, আমাদের পৃথিবীরও কোনো হয়তো একটা গন্ধ রয়েছে, যেটা আমরা অন্য গ্রহ থেকে আবার যদি পৃথিবীতে আসি তখন বুঝতে পারবো। এই গ্রহ মধ্যে থাকতে থাকতেই, গ্রহের মধ্যে থাকতে থাকতেই এই গন্ধটাকে অনুভব করা যায় না। তো সেরকমই একটা মনে হয়েছে। এদিকে আকাশ ধীরে 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 লালচে ছোপ ছোপ দাগ হয়েছে। এরপরে আবার 3টে ডট ডট। এরপরে আসল মঙ্গল গ্রহের ঘটনাটা কতটা বিভৎস হতে পারে তার প্রমাণ আমরা পাচ্ছি। কীরকম না, লেখক লিখছেন মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না। কীরকম না, তার বর্ণনা দিয়ে বলছেন ঘটনার প্রথম দিনেই যখন সূর্য উঠেছে, এই দিক ওই দিক যেতে একটু দেখছেন, একটু দূরে মুখ বাড়িয়ে, তখন কেমন একটা আষ্টে গন্ধ, অদ্ভুত একটা শব্দ নিয়ে এগিয়ে আসছে। আষ্টে গন্ধর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা শব্দ, যেটা আমাদের রাত্রিরে যে ঝিঁঝি থাকে, সেই ঝিঁঝির শব্দটাকে এখানে বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু লিখছেন যে তিন্ত্রি 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 তয়সী দন্তের নয় তয়সী ডয়সনরাশি, তিন্ত্রি তিন্ত্রি শব্দ করে একটা জিনিস এগিয়ে আসছে এবং প্রচণ্ড আষ্টে গন্ধ। এবং তাকে দেখতে মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, এই তিনটের মাঝামাঝি একটা জিনিস, যার মাথাটা প্রকাণ্ড, হাঁটা বড় এবং মাঝখানে একটা সবুজ চোখ রয়েছে, সেই নিয়ে একটা ভয়ঙ্কর জন্তু
ওরকম এগিয়ে আসছে। আর তাকে তাড়া করেছে কে, মানে ওই জন্তুটা তাড়া করেছে কাকে না, প্রহ্লাদকে। প্রহ্লাদ নিউটনকে নিয়ে লাফ দিতে দিতে এগোচ্ছে। সেই লাফের এটা কত, দূরত্বটা কত না, এক এক লাফ 20-25 হাত করে। মাধ্যাকর্ষণ শক্তির ফলে আমরা যে এটা দেখতে পাই, আমাদের যে চলাফেরা, আমাদের যে পা ফেলা, আমাদের যে নির্দিষ্ট একটা মাপ, আমাদের মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর করে আমরা যদি লাফ দিই, আমরা শরীরের যে ওজন এবং মাধ্যাকর্ষণ শক্তির যে টান, দুটোর ক্যালকুলেশন এবং আমাদের শরীরের ক্ষমতার উপর নির্ভর করে আমরা ওই স্থানটা অতিক্রম করতে পারি। যেহেতু এখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই, সেহেতু এই লাফটা অর্থাৎ শারীরিক সক্ষমতা যেই দূরত্বটা অতিক্রম করছে, সেটাই মাধ্যাকর্ষণ শক্তির মতো কোনো টান না থাকার ফলে 25-30 হাত করে সে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। এইসব জিনিসগুলো আমরা বিভিন্ন অ্যানিমেশন ফিল্ম বা বর্তমানে বিভিন্ন হলিউড ফিল্মের মধ্যে যেগুলো অ্যানিমেটেড করে তৈরি করা হয়েছে তাতে আমরা লক্ষ্য করতে পারি। তো তারপরে কি না, জন্তুটা ভালো ছুটতে পারে না, তার দুটো পা আছে এবং হাতের জায়গায় দুটো ডানার মতো পাখনা রয়েছে, অর্থাৎ মাছের যেমন পাখনা থাকে সেরকম পাখনা রয়েছে, এবং সেগুলো হাত নয় কিন্তু পা রয়েছে। পা দিয়ে খুব জোরে হাঁটতে পারছে না, ঠোক্কর খেয়ে খেয়ে এগোচ্ছে। তো প্রফেসর শঙ্কু এটা দেখে একটু চমকে গিয়েছিলেন। তারপরে তিনি তার বিশেষ অস্ত্রটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, যে 25 গজের মধ্যে দূরে এসে গেছেন। তেমন কিছু হলে, প্রাণী হত্যা করতে চায় না, কিন্তু সেরকম ভয়ঙ্কর কিছু হলে তিনি এই বন্দুকটা ছুড়বেন। তো ভয়ঙ্কর শব্দ করতে করতে এগোচ্ছে, তিনত্রি 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 করে। এমন সময় দেখা গেল এই তিনত্রি শব্দ করতে করতে একটা জন্তু নয়, প্রায় 200-300 জন্তু এগিয়ে আসছে। এই অবস্থায় যখন কোনো রকমে প্রহ্লাদ নিউটনকে নিয়ে কেবিনে প্রবেশ করে, তখন বিদূষেকর একটা ভয়ঙ্কর রূপ নিয়ে কেবিন থেকে লাফ দিয়ে দাঁড়ায়। এটাই হয়তো আগে ওই বিপদ, ভীষণ বিপদ যন্ত্র হিসেবে সে ধরে নিয়েছিল, এখন তার বিভৎস রূপটা প্রকাশ পাচ্ছে। বিদূষেকর তার ক্ষমতাকে অবলম্বন করে সে কেবিনের বাইরে এসে দাঁড়িয়ে এবার তার প্রতিরোধ করবে। এমন সময় বিদূষেকর সেই জন্তুটার ওপর আঘাত করতে জন্তুটা দূরে গিয়ে পড়ে। এটা জন্তু বলবো না, এটা তিনটে সংমিশ্রণে একটা প্রাণী বলাটা ভালো। তো সেটা গিয়ে পড়েছে। তো তারপরে দূরে যেই ওই 200-300 রয়েছে, আগে একজন এগিয়ে এসেছিল, তারপর দূরে যেই 200-300 জন্তু রয়েছে তাদের দিকে সে যখন ভয়ঙ্কর আকার ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছে, তখন প্রফেসর শঙ্কু তার কাঁধের বটমটা টিপে তাকে অচল করে দেয়। এটা কেন অচল করে, হয়তো প্রফেসর শঙ্কুর মধ্যে এসে যে এই মঙ্গল গ্রহের প্রাণীদের হত্যা করাটা ঠিক হবে না, কিন্তু এখানে সেই রণংদেহী অবস্থা, যেটা সৈন্য হিসেবে এখানে কোড আনকোড সৈন্য হিসেবে উল্লেখ করেছেন, তো তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে এই কাজটা করলেন। কিন্তু যখনই তার বটমটা টিপে দেওয়া হলো, তার ওজন প্রায় 5 মণের মতো, 5 মণ 5.5 মণের মতো। তাকে তো আর টেনে তোলা যাবে না, তখন তার মাঝখান থেকে তাকে অর্ধেক করে টেনে তোলা হচ্ছে, এবং তারাও ভয়ঙ্কর রকমভাবে এগিয়ে আসছে। কত দূরে রয়েছে এমন অবস্থা না, 100 গজ দূরে। যখন বিদূষেকরকে কবজাটা খুলে টানতে টানতে তুলে নিয়ে আসছে, তখন 50 গজের মধ্যে অর্ধেকটা করে একটা অংশ নিয়ে চলে গেছে, আর একটা অংশ আনতে যাবে। 50 গজের মধ্যে তারা এসে গেছে, এবং শেষে যখন সে কেবিনে উঠতে যাবে বিদূষেকরের শেষ অংশটা নিয়ে, তখন একটা অদ্ভুত ঝাপটা তার পায়ে লাগে, স্যাঁতস্যাঁতে ঝাপটা, এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে দেখা যায় প্রহ্লাদের জ্ঞান ফিরেছে, সে কেবিনের দরজা বন্ধ করে দিয়েছে এবং প্রফেসর শঙ্কুকে টেনে তুলে নিয়েছে। তারপরে যখন প্রফেসর শঙ্কুর জ্ঞান ফেরে, তখন তার ডান পায়ে অত্যন্ত চিনচিনে ব্যথা এবং গোটা কেবিন জুড়ে আষ্টে গন্ধে ভরে যায়। এখান পর্যন্ত যে বিভৎস অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেটা আমরা অনুভব করতে পারছি। এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তিনি জেগে উঠে সমস্ত যন্ত্রটাকে, মানে সমস্ত ওই যানটাকে চালিয়ে যখন নিয়ে চলে যেতে চাচ্ছেন, যন্ত্রটা চলছে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য যখন এটা ওটা সুইচ টিপছেন, দেখছেন কোনো সুইচই কাজ করছে না, কিন্তু এগিয়ে চলেছে।
তখন তার মধ্যে একটা অন্য ভয় কাজ করতে শুরু করে যে তাদের কাছে যে খাদ্যদ্রব্য সঞ্চয় আছে সেটা 3 বৎসর হবে। সব প্রশ্ন আকারে। কোন পায়ে ব্যথা লেগেছিল এটাও প্রশ্ন আকারে আসতে পারে। কত বৎসরের খাদ্যদ্রব্য এই সময় তারা অনুভব করেছিলেন সেটাও আসতে পারে। কারণ 3 বৎসরের খাদ্যদ্রব্য আছে, বাকি সময়টা কি হবে? তারা কি এই বিশ্বব্রহ্মাণ্ডে এরকম ঘুরেই চলবে, না আর ফিরতে পারবে না? এই সংশয় নিয়ে যন্ত্র চলেছে, রকেটও এগিয়ে চলেছে। এইবারে যে ঘটনাটা আমরা দেখলাম, এই ঘটনা মঙ্গল গ্রহে প্রাণী দ্বারা ঘটেছিল, কিন্তু কোথাও একটা জিনিস হঠাৎ করে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল কেন? কেনই বা এইরকম ঘটনাটা ঘটলো সেটা আমরা পরের ক্লাসে বলবো। এবং যেহেতু আমাদের যন্ত্রের মাধ্যমে সব কিছুকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও যান্ত্রিক পদ্ধতিতে ক্লাস নিচ্ছি, এর বেশি এর ক্ষমতা নেই। তাই আমাদেরকে এই পর্যন্ত আজকে থেমে যেতে হবে, পরের ক্লাসে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল গ্রহে একটা বিশেষ ঘটনা ঘটে, যার ফলে প্রফেসর শঙ্কুর সৌরজগতের মধ্যে এগিয়ে চলা যে যান সেটা বিকল হয়ে যায়, কিন্তু চলতে থাকে। বিদুশেখর অজ্ঞান করে দেয়া হয়। এরপরে এমন কিছু কিছু নতুন ঘটনার আমরা সম্মুখীন হব এবং দেখতে পাবো, সেগুলো অবশ্যই ভীষণ মজার, আমাদের ঔৎসুক্যকে আরও বাড়িয়ে তুলবে। তোমাদের হয়তো কখনো কখনো বোরিং লাগতে পারে যে একটা গল্পকে এতদিন ধরে বলা হচ্ছে কেন। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, গল্পটা অত্যন্ত বড় না হলেও বেশ কিছুটা বড়, 30 পৃষ্ঠার একটা গল্প। তোমাদের ভয় পেও না, আমি খণ্ড খণ্ড করে ভিডিওটা তৈরি করে তোমাদের এখানে আপলোড করছি, তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো এবং বুঝতে পারবে। এবং এই সম্পূর্ণ গল্পটার শেষে আমরা কি কি প্রশ্ন আসতে পারে তার একটা দিয়ে দেবো, নির্দিষ্ট করে কিছু বলে দেবো, এবং উত্তরও আমরা সঙ্গে বলে দেবো পরবর্তীকালে, যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। আজ এই পর্যন্ত, ভালো থাকো।